আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। এসেনশিয়াল স্টাডি ইউটিউব চ্যানেলের ধারাবাহিক আলোচনার আজকে আমরা আলোচনা করব একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ঢাকা বোর্ড 2016 সালের আর্থিক বিবরণী যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ের থেকে যে দুটো সৃজনশীল তোমাদের পরীক্ষায় আসে সেই দুটো সৃজনশীলের দ্বিতীয় সৃজনশীলটা যেটা পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে এসেছে। সেই সৃজনশীলের ইতিপূর্বে আমার পূর্বের ভিডিওগুলোতে তোমরা দেখতে পারবা সেটা ক এবং খ নাম্বার আলোচনা করেছি। আজকে হচ্ছে সেটার গ নাম্বার আলোচনা করব। তো এটা হচ্ছে ঢাকা বোর্ড 2016 সৃজনশীল নাম্বার হচ্ছে 2 এর হচ্ছে গ। এটা আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি। তো তোমাদের যদি এই বোর্ডের ক এবং খ নম্বর সৃজনশীলের সম্পর্কে সমাধান দরকার হয়ে থাকে তাহলে তোমরা আমার আগের ভিডিওগুলো অবশ্যই দেখে আসতে পারো। এই সৃজনশীলের গ নম্বর প্রশ্নে বলছে যে 2015 সালের 30শে জুন তারিখে চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করতে বলছে। যদিও আমরা জানি আর্থিক বিবরণী লাস্টের যে পার্টটা থাকে সেখানে এগুলোর আরো বেশি করে থাকে, কিন্তু এই প্রশ্নটায় শুধুমাত্র চলতি সম্পদ এবং চলতি দায়ের কথা বলা হয়েছে। তো আমরা জানি চলতি সম্পদ এবং চলতি দায় কি। চলতি সম্পদ এবং চলতি দায় মূলত যদি অল্পর মধ্যে তোমাদের খুবই সংক্ষেপে কেউ বলে তাহলে জিনিসটা এরকম যে 1 বছরের কম সময় যে সম্পদগুলো আমাদের ব্যবহার করতে পারি সেগুলো হচ্ছে চলতি সম্পদ, এবং 1 বছরের বেশি সেটা হয় স্থায়ী সম্পদ বা দীর্ঘমেয়াদী সম্পদ। তো সেরকমও চলতি দায়ের ক্ষেত্রেও এটা। তো আমরা হচ্ছে চলতি সম্পদটা আগে দেখব। তো চলতি সম্পদের ক্ষেত্রে এই ঘরগুলোতে আসলে তেমন কোনো নাই বিবরণ, আর আমরা দুটো টাকার ঘর নিয়েছি, টাকা এবং টাকা। চাইলে 3টা টাকার ঘর নিয়েও অঙ্কটা করা যায়। তো চলতি সম্পদ বলতে আমরা আসলে যে জিনিসগুলোকে বুঝি, যেসব জিনিস বা যেসব সম্পদগুলো আমরা হচ্ছে 1 বছরের কম সময় ধরে ব্যবহার করব সেই সব সম্পদগুলো এখানে বোঝানো হয়েছে। তো আমরা এখান থেকে দেখি এই প্রশ্নে চলতি সম্পদ কি কি আছে। একটু ধারাবাহিকভাবে যদি আমরা আলোচনা করতে করতে আসি তাহলে প্রথমে আমরা হাতে নগদ দেখতে পাবো। হাতে নগদ মানে হচ্ছে আমার প্রতিষ্ঠানে কত টাকা নগদ টাকা হাতে আছে, মানে প্রতিষ্ঠানের কাছে কত টাকা নগদে আছে সেই জিনিসটা বোঝায়। আর আমি এই হাতে নগদটা এটার সাথে কোনো সমন্বয় এন্ট্রি নাই, দ্যাটস ওয়াই আমরা এটা বসাই দিলাম। একটু যদি আলোচনার সুবিধার্থে আমরা সমন্বয় এন্ট্রিগুলো আবারও পুনরায় আলোচনা করে নিচ্ছি। সমাপনী মজুদ পণ্যের মূল্য মূল্যায়ন করা হচ্ছে 1,60,000 টাকা। প্রাপ্য হিসাবের 2500 টাকা অবলোপন করো। অবশিষ্ট প্রাপ্য হিসাবের 5% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতির ব্যবস্থা করতে হবে। স্থায়ী সম্পত্তির উপর 10% অবচয় ধার্য করো। বিলম্বিত বিজ্ঞাপনের 1/3 অবলোপন করতে হবে। ম্যানেজারের তার কমিশন চার্জ করার পূর্ববর্তী নেট মুনাফার কমিশন 5% পাবে। এই সমন্বয়গুলো আসলে বারবার পড়ে নেওয়ার কারণ হচ্ছে এই সমন্বয়গুলো তো উপরের গুলোর সাথে যোগ বিয়োগ করতে হয় বা আসে। সমন্বয় এন্ট্রিগুলো ইতিপূর্বে বলা হয়েছে যে দুবার করে ইউজ করতে হয়। আমরা ইতিপূর্বে ক এবং খ নাম্বারে একবার করে ইউজ করেছি এবং লাস্ট ফাইনাল টার্মে আমরা আরেকবার ইউজ করব। তো সেরকম দেখার সুবিধার্থে আমরা হাতে নগদের সাথে কোনো সমন্বয় এন্ট্রি নাই, তাই আমরা হাতে নগদের টাকাটা 78,000 বসাই দিয়েছি। সেকেন্ড এন্ট্রি হচ্ছে ব্যাংক জমা 1 লক্ষ টাকা, এটার সাথেও কোনো সমন্বয় এন্ট্রি নাই, দ্যাটস ওয়াই এটাও আমরা ইজিলি এখানে বসাই দিলাম। এবার আমরা আসি বিনিয়োগের 10% সুদ। আমরা যে এই মানে আগের অঙ্কটায় মানে আগের খ নাম্বার সৃজনশীলে যখন আলোচনা করেছি তখন এই বিনিয়োগের সুদটা আমরা কিভাবে নির্ণয় করব, এখানে দেওয়া আছে 10% বিনিয়োগের সুদ 2 লক্ষ টাকা। তো আমরা বিনিয়োগের সুদটা কিভাবে নির্ণয় করব সেটা আমরা ইতিপূর্বে তোমাদের দেখাই দিয়েছি। তারপর আমি আলোচনার সুবিধার্থে তোমাদের আবারও একটু মনে করাই দিতে চাচ্ছি। বিনিয়োগের সুদ আমার প্রশ্নে 10,000 টাকা অলরেডি দেওয়া আছে, কিন্তু আমাকে এখানে যে বলছে বিনিয়োগের হচ্ছে 10% বিনিয়োগের সুদ, কিন্তু বিনিয়োগ ছিল 2 লাখ টাকা। কত লাখ টাকা? 2 লক্ষ টাকা। এই 2 লক্ষ টাকার 10% যদি তুমি বের করো তাহলে হবে 20,000 টাকা। তো 20,000 টাকার মধ্যে আমার রেওয়া মিলে অলরেডি ইতিপূর্বে 10,000 টাকা দেওয়া আছে। এই 10,000 টাকা দেওয়া থাকার কারণে আমার এখনো বকেয়া বিনিয়োগের সুদ আছে
আরো 10,000 টাকা, যেটি আমরা বিনিয়োগ করেছি কিন্তু টাকা এখনো আমরা সুদটা পাইনি, যেটা আমরা পাবো। এই জন্য এই বকেয়া বিনিয়োগের সুদ আমার হচ্ছে চলতি সম্পদ, এজন্য এটা আমরা এখানে বসায় দিয়েছি। তারপরে আসি আমরা পরবর্তী এন্ট্রিগুলোতে। বন্দিকি ঋণ, পণ্য ক্রয় বিক্রয়, বিলম্বিত বিজ্ঞাপন, বেতন, ভাড়া, প্রাপ্য ও পদেয় হিসাব। প্রাপ্য হিসাব বলতে দেনাদারকে বোঝায়, এটা আমরা জানি। প্রাপ্য হিসাব দেনাদারের আরেকটা নাম। তো দেনাদার এখন প্রাপ্য হিসাব হচ্ছে, প্রশ্নে আমার প্রাপ্য হিসাব দেওয়া আছে 2,40,000 টাকা। আমরা 2,40,000 টাকা নিলাম। আমরা খ নাম্বার প্রশ্নে যখন করেছি তখন এই প্রাপ্য হিসাবের সাথে সংশ্লিষ্ট একটা সমন্বয় এন্ট্রি ছিল যে প্রাপ্য হিসাবের 2,500 টাকা অবলম্বন করতে হবে। এই 2,500 টাকা যদি আমি অবলম্বন করি সেটা তো প্রাপ্য হিসাব থেকেই করতে হবে বা দেনাদার থেকেই। সেই জিনিসটা এখন ওইখানে তো আর এই দেনাদার যায় নাই, তখন তো শুধু এগুলো আমরা করেছিলাম। এখন প্রাপ্য হিসাব থেকে এই অনাদায়ী পাওনাটা আমাকে মাইনাস করতে হচ্ছে। তো এটা সমন্বয় এন্ট্রিতে আছে, আগেই বলে দিছে অবলোপন করতে হবে, বাদ দিতে হবে, দিলাম। বলছে অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর 5% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি, যে বাকি যে এই দুইটা বাদ দেওয়ার পরে এটার উপরে 5% বের করলে এই টাকাটা আসে, এটাও আমাদের এখান থেকে বাদ দিতে হবে, কারণ এটা সমন্বয় এন্ট্রিতে বলা আছে। প্রথমে এটা থেকে এটা বাদ দিব, যেটা আসে সেটা এখানে লিখলাম, সেখান থেকে এটা বাদ দিলাম, নিট যেটা আসে সেটা এখানে লিখলাম। তাহলে প্রাপ্য হিসাব এই অঙ্কে নিট হচ্ছে এই ক টাকা। ওকে, এরপরে আসো স্থায়ী সম্পদ, ভ্যাট, চলতি হিসাব, এগুলো তো আর এখানে যাবে না। বিনিয়োগের সুদ এটা আমরা নিয়ে ফেলছি। মূলধন উত্তোলন এগুলো চলতি সম্পদ নয়। এরপরে সমাপনী মজুত পণ্যের মূল্য মূল্যায়ন করা হয়েছে 1,60,000 টাকা। সেই সমাপনী মজুত পণ্যের মূল্য আমরা জানি এটা একটা চলতি সম্পদ, সেটা এখানে নিলাম। তো মোট 1 2 3 4 5টা মাত্র চলতি সম্পদ পাইলাম। সবগুলো টাকা যখন যোগ করে দিছি এখানে আমার 5,92,625 টাকা হয়েছে, যেটা আমার মোট সম্পদ বা এখানকার রেজাল্ট। তো এখানে আমাকে চলতি সম্পদ ও চলতি দায় নির্ণয় করতে বলছে ইসলাম ট্রেডার্সে। আমরা চলতি সম্পদটা বের করে ফেলছি। এবার আমরা যাব চলতি দায়ের দিকে। চলতি দায় বলতে যে দায়টা আমাকে 1 বছরের কম সময়ের মধ্যে পরিশোধ করতে হবে সেই দায়টাকে বোঝায়। তো 1 বছরের কম সময়ের মধ্যে পরিশোধ করতে হবে এমন দায়গুলো আমি এখানে আগেই লিখে নিয়েছি, যাতে ভিডিওটার পরিধি একটু কম হয়, তোমাদের যাতে বিরক্ত চলে না আসে। তো এই জন্য এখানেও হচ্ছে আমি যদি উপর থেকে আসি তখন আমাকে বন্দিকি ঋণের 15% ঋণের সুদ, যে ঋণের সুদটা আমার মনে করো বকেয়া রয়ে গেছে, সেই ঋণের সুদ, বন্দিকি ঋণের সুদ আমরা খ নাম্বার যখন করেছি তখন ঋণের সুদ যেটা বের করছি তার সাথে মনে করেন আর তো কিছু ছিল না, সরি, 15% বন্দিকি ঋণের সুদ। এখানে 9 মাসের যে সুদটা আমরা বের করে 1/9/2014, এই অঙ্কটা হচ্ছে 2015 সালের 30শে জুন 2015। তো আমরা এই অঙ্কটা মূলত শুরু হয়েছে 14 সালের জুন মাসে। আমরা যেহেতু অ্যাকাউন্টিং এর অঙ্কগুলো 1 বছর মেয়াদি করি, তো সেই জন্য এই অঙ্কটা শুরু হয়েছে 2014 সালের জুন মাসে, শেষ হয়েছে 2015 সালের জুন মাসে, যদি আমরা সেভাবে হিসাব করি। তো এই অঙ্কটার 1/9/2014 সালে আমরা একটা ঋণ নিয়েছিলাম 15% সুদে। তাই 1/9 মানে কি, মানে 9 মাসের শুরুতে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বরের শুরুতে আমরা ঋণ নিয়েছি। তাহলে 9 মাস সহ 9 10 11 12, আগের বছরের 4 মাস আর এবছরের হচ্ছে 6 মাস, ইন টোটালি 10 মাসের একটা সুদ এখানে আপনাকে দেখাতে হচ্ছে। বন্দিকি ঋণের সুদ যে ঋণটা আছে সেটার উপরে 15% বের করে, যেমন এখানে ঋণ আছে হচ্ছে 2,50,000 টাকা, আমরা 2,50,000 টাকা লিখলাম। এটার সাথে হচ্ছে 15 দিয়ে গুণ দিলাম, 100 দিয়ে ভাগ দিলাম। আমার যেটা বের হচ্ছে সেটাকে, এই যেটা রেজাল্ট বের হবে সেটাকে আমাকে 12 দিয়ে গুণ দিতে হবে এবং 12 দিয়ে ভাগ দিতে হবে এবং 10 দিয়ে গুণ দিলে আমার এই রেজাল্টটা বের হবে। আমি এর আগের ভিডিওতে একদম ডিটেলস করে বোঝানোর ট্রাই করেছি। একই কথা বারবার বললে শুনতেও বিরক্ত লাগে, দ্যাটস ওয়াই এটা আর বারবার বললাম না। তো বন্দিকি ঋণের সুদ এখানে বসাই দিলাম। এরপরে আসো তোমাদের যেটা আছে ভ্যাট চলতি হিসাব। ভ্যাট চলতি হিসাব আমরা ক নাম্বার অঙ্কে ভ্যাট হিসাব বা চলতি হিসাবটা আমরা প্রস্তুত করেছিলাম। ক এখানে লেখা আছে, এটা ক নং হতে পাইছি। তো ক নং প্রশ্নে যদিও ভ্যাট চলতি হিসাব তোমার 24,000 টাকা দেওয়া আছে, কিন্তু আমরা যখন সৃজনশীল ক নাম্বার সলভ করেছি, সৃজনশীল ক নাম্বারে আমার ওই 24,000 এর সাথে
ক্রয় এবং বিক্রয়ের ভ্যাট এর ব্যালেন্স ছিল হচ্ছে 69,000 টাকা। তোমরা আমার মানে এই প্রশ্নের ক নাম্বার সৃজনশীলটা যেটা সমাধান করেছি সেখানে দেখবা, সেখানে ভ্যাট চলতি হিসাব আমরা 69,000 টাকা ব্যালেন্স পাইছিলাম, সেটা আমরা নিয়ে নিলাম। এবারে আমরা বিশদায় বিবরণী করার সময় এখানে সমন্বয় একটা এন্ট্রি ছিল, ম্যানেজার তার কমিশন চার্জ করার পূর্ববর্তী নেট মুনাফার উপরে 5% কমিশন পাবে। এটা যখন আমরা করেছিলাম সেই 5% কমিশন এখানে তোমাকে আমি আগের ভিডিওটা দেখাইছি যে নিট মুনাফা বের করার আগে কিভাবে ম্যানেজারের কমিশনটা পরিশোধ করে নিতে হয়। তো আমরা ম্যানেজারের কমিশনটা আমার জন্য একটা দায় স্বরূপ, যে দায়টা আমি এখনো ইতিপূর্বে পরিশোধ করি নাই, কিছুদিনের মধ্যে আমাকে ওই দায়টা পরিশোধ করতে হবে। তো এই জন্য এটা আমার একটা দায়। এটা খ নম্বর সৃজনশীলের সর্বশেষ বোঝানোর জিনিসটা ছিল এটা তখন বুঝাই দিছি 2,269 টাকা। তো সবগুলো যখন আমরা যোগ করেছি তখন আমাদের একটা মোট চলতি দায় চলে এসেছে। তো আমাদের প্রশ্নে আসলে চলতি সম্পদ ও চলতি দায় নির্ণয় করতে বলছে। আমরা এই সাইডে মানে এই পাশটায় আমরা চলতি সম্পদ নির্ণয় করাটা দেখছি এবং এই পাশটায় চলতি দায় নির্ণয় করা দেখেছি। এই অধ্যায়টা শুরু থেকে এই পর্যন্ত আমি একদম বেসিক আলোচনা থেকে শুরু করে কিভাবে বিশদায় বিবরণী, কিভাবে আয় ব্যয় বিবরণী, কিভাবে মালিকানা সত্ত্ব, কিভাবে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করবা, সেই জিনিসগুলো নিয়ে একটু ছোট্ট করে খুবই অল্প, যতটুকু আলোচনা না করলেই নয় অতটুকু আলোচনা করে তোমাদের আমি বুঝাই দেওয়ার চেষ্টা করছি। তো আজকে আমি দুটো সৃজনশীল সমাধান করেছি। ঢাকা বোর্ড 2016 সালের সৃজনশীল সমাধান করেছি শুধু একটাই কারণে, তোমরা এখনকার বইগুলোতে 16 সালের সৃজনশীল গুলো আসলে পাওয়া যায় না, যার কারণে আমি 16 সালের সৃজনশীল সমাধান করে দিয়েছি। তোমাদের যদি কোনো বোর্ডের সমাধান দরকার হয়ে থাকে যেটা তোমরা বুঝো না, সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাইতে পারো। আমি চেষ্টা করব তোমাদের ভিডিওর মাধ্যমে, পরবর্তী ভিডিওগুলোর মাধ্যমে তোমাদের এই অধ্যায়ে সংশ্লিষ্ট যদি কোনো ভিডিও দরকার হয়, কোনো বোর্ডের কোশ্চেন সমাধানের দরকার হয়, সমাধান করে দেওয়ার জন্য। তো যারা আমার আগের ভিডিওগুলো দেখো নাই তারা চাইলে ভিডিওগুলো দেখতে পারো, তোমাদের জন্য ইনশাল্লাহ উপকার হবে। আমি একেবারে ক্ষুদ্র পরিসরে অল্প করেই এটা আলোচনা করার চেষ্টা করেছি। পরবর্তীতে আমরা এখন আর কোনো যদি আমি বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করতে থাকি তাহলে এরকম বোর্ড কোশ্চেন আলোচনা করতে করতেই দেখা যাবে আমার অনেক দিন লেগে যাবে, যেহেতু 8টা বোর্ড আছে, সব বোর্ডগুলোর সমাধান করতে করতে মনে করেন যে অনেক দিন সময় লেগে যাবে। প্রত্যেকটা বোর্ডে 2টো করে সৃজনশীল আসে। তো এই 2টো করে সৃজনশীল সলভ করা যদি তোমার আসলে এইভাবে ভিডিও করে পসিবল না, আমার কাছে মনে হয়েছে 2টা ভিডিও করে দেই। যদি তোমাদের কোনো চাহিদা থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে জানাতে পারো, আমি তোমাদের চাহিদা পূরণ করার চেষ্টা করব। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, তোমাদের যদি ন্যূনতম উপকার হয়ে থাকে, তাহলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবা। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে আবারও দেখা হবে অন্য কোনো অধ্যায়ের ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য শুভকামনা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।